আমি রেকর্ডিংটা অন করে দিচ্ছি। তো বেসিক্যালি আসলে আমাদের কোর্সটা হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স। হ্যাঁ, তো ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটা আমাদের এই সেমিস্টারে আমরা কভার করব। তো আমাদের বেসিক্যালি এই কোর্সটা থেকে আসলে আমাদের আউটকামটা কি হবে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অর্থাৎ এই একটা কোর্সের মোটিভেশনটা আমাদের জানতে হবে যে এই কোর্সটা আমরা কেন পড়ি আর কি। তো আমি যখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম তখন ডিসক্রিট ম্যাথ কোর্সটা আমাদের কে অফার করা হয়েছিল। তো আহ, আমাদের ওই সময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম সিইসি ডিপার্টমেন্টে, তখন আমাদের প্রত্যেক বছর শেষে আমাদের পরীক্ষার পাশাপাশি একটা কম্বাইন্ড ভাইবা হতো। তো ভাইভাতে এক্সটার্নাল আসতেন এবং বিভিন্ন কোয়েশ্চেন করতেন। অর্থাৎ পুরো আমাদের তো সেমিস্টার সিস্টেম ছিল না, ইয়ারলি সিস্টেম ছিল। তো আমাদের পুরো বছরে যে যে কোর্সগুলো পড়ানো হতো ওই কোর্সগুলো থেকে আমাদের কম্বাইন্ড কোয়েশ্চেন করা হতো। তো আমার এখনো মনে আছে, আমাকে এক্সটার্নাল স্যার যিনি এসেছিলেন, তো উনি আমাকে ডিসক্রিট ম্যাথ নিয়ে স্পিচ দিতে বলছিলেন। আমাকে তুমি তো ডিসক্রিট ম্যাথ কোর্সটা পড়ছো ফার্স্ট ইয়ারে, তুমি এই কোর্সটা নিয়ে আমাদেরকে একটা বক্তৃতা দাও তো। তখন আমি খুব মানে নার্ভাস হয়ে গেছিলাম আর কি, যে আমি আসলে কিভাবে বুঝাই বলবো। তো আমার কাছে মনে হয় যে আমি খুব একটা ভালো করে বুঝাই বলতে পারি নাই। আম, অগোছালো ভাবে কিছু কথাবার্তা বলছি। তো আমি তোমাদেরকে আজকে শুরুতে আমি ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটার মোটিভেশনটা আমি খুবই সংক্ষেপে এবং ইফেক্টিভলি বলার চেষ্টা করব। তো তোমরা যেটা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এখানে আম, শুরুতে, হ্যাঁ, প্রিফেস, বইয়ের একদম শুরুতে প্রিফেসে একটা সেকশন আছে, সেটা হচ্ছে গোলস অফ এ ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্স। অর্থাৎ এই ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটার গোল কি, হ্যাঁ, উদ্দেশ্য কি, এটার মোটিভেশনটা কি। তো এই কোর্সটা যদি আমরা পড়ি তাহলে এখানে বেশ কিছু পয়েন্ট এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং। হ্যাঁ, আমি একটু জুম করি। ম্যাথমেটিক্যাল রিজনিং, তারপর হচ্ছে কম্বিনেটোরিয়াল অ্যানালিসিস, ডিসক্রিট স্ট্রাকচার, অ্যালগোরিদমিক থিঙ্কিং, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনস অ্যান্ড মডেলিং। তো এরকম বেশ কিছু তোমার গোল এখানে দেওয়া আছে। তো এই গোলগুলো যদি আমি তোমাদেরকে একটু সহজ করে বুঝিয়ে বলি, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং, এই যে গোলটা, এটা ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটার একটা ওয়ান অফ দ্য বিগেস্ট গোল আর কি, মোটিভেশন। এটা কিরকম আমি একটু একটু সংক্ষেপে বলি। যে কোনো কম্পিউটার সায়েন্সে ম্যাথমেটিক্স জিনিসটা কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত। যদিও বা আমরা দেখা যাচ্ছে যে ফার্স্ট ইয়ার থেকে আমরা যে কোর্সগুলো পড়ি, তো আমরা ম্যাথমেটিক্স এর উপরে কিছু কোর্স পড়ি ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে গিয়ে। তো কিন্তু ম্যাথমেটিক্স কোর্সটাকে আমরা একটু আলাদা করে পড়ি। হ্যাঁ, আমরা কম্পিউটার সায়েন্সের সাথে রিলেট করি না আর কি, কিন্তু আসলে আমাদের রিলেট করা উচিত। কারণ কম্পিউটার সায়েন্সের অর্থটা হচ্ছে কম্পিউটিং। হ্যাঁ, কম্পিউটার সায়েন্সের একদম কোর যে মোটিভেশন সেটা হচ্ছে কম্পিউটিং, অ্যান্ড ইট ইজ অল অ্যাবাউট ম্যাথমেটিক্স। তোমরা যে প্রোগ্রামিং করো না, ফার্স্ট সেমিস্টারে তোমরা সি প্রোগ্রামিং করছো। তো সি প্রোগ্রামিং এ দেখা গেছে যে তোমাদের আহ, মানে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে হয়েছে। তো যেটা দেখা গেছে যে আমরা তো আমাদের মতো করে আমরা একটা লজিক দাঁড় করিয়ে আমরা প্রবলেমটা সলভ করে ফেলছি। কিন্তু ওই লজিক গুলো ম্যাথমেটিক্যালি আসলে কতটুকু কারেক্ট ছিল, এটা হয়তো দেখা যাচ্ছে যে আমরা ওইভাবে ভাবিনি। হ্যাঁ, তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্সে তোমার ম্যাথমেটিক্যাল রিজনিংটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে একটা টপিককে আমরা মানে প্রেজেন্ট করতে পারতেছি। হ্যাঁ, এটা এই যে কোনো একটা কনসেপ্টের, বা তুমি যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতেছো ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, বা যে কোনো একটা প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট সলভ করতেছো, ওইটার পিছনে তোমার লজিকের পিছনে আহ, মানে ম্যাথমেটিক্যাল রিজনিংটা কতটা কতটা স্ট্রং, এটা আমাদের একটু বুঝতে হবে।
হ্যাঁ, ফাউন্ডেশনটা, ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশনটা। তো এখানে যে খুবই তোমার মনে করো লজিক, সরি, ম্যাথমেটিক্যাল ফর্মুলা, ইকুয়েশনস, এগুলাই যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এটা না, এটার সাথে সাথে লজিকের ব্যাপারও আছে। ম্যাথমেটিক্সের সাথে লজিকের একটা বিষয় থাকে, অর্থাৎ কিভাবে আমরা আমাদের যে আমরা যে অ্যালগোরিদমটা ডেভেলপ করতেছি একটা পার্টিকুলার প্রবলেমকে সলভ করতে গিয়ে, এটা লজিকটা কতটুকু ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো ম্যাথমেটিক্যাল রিজনিংটা ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সে আমাদের শেখানো হবে। ধরো আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই। তোমাদের একটা প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হলো। তো ওই প্রোগ্রামিং অ্যাসাইনমেন্টটা করার জন্য তোমরা একটা অ্যালগোরিদম তোমরা লিখছো। হ্যাঁ, একটা স্টেপ বাই স্টেপ তোমরা ফর লুপ দিয়ে বা তোমরা ওয়াইল লুপ দিয়ে বা কোন একটা ফাংশন কল করে তোমরা একটা কিছু স্টেপস তোমরা ডিজাইন করছো। এখন এই ডিজাইন যে করলা, এই স্টেপস গুলা যে লিখলা, এটা ম্যাথমেটিক্যালি কতটুকু তোমার কারেক্ট হয়েছে, এটার জন্য কোনো প্রুফ কি লাগবে কিনা। হ্যাঁ, তোমার যে অ্যালগোরিদমটা ছিল, তোমার যে স্টেপস গুলা ছিল, ওই স্টেপস গুলোকে আসলে ম্যাথমেটিক্যালি এগুলো কারেক্ট কিনা, এগুলোকে কারেক্ট প্রমাণ করতে গেলে তোমাদের কোনো ম্যাথমেটিক্যাল কোনো থিওরেম তোমাদের কে অ্যাপ্লাই করতে হবে কিনা, ম্যাথমেটিক্যাল লজিক অ্যাপ্লাই করতে হবে কিনা। তো মোট কথা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিংটা ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সের একটা খুবই ফান্ডামেন্টাল একটা উদ্দেশ্য। তার মানে তোমাদেরকে যদি কেউ আমার মতো জিজ্ঞেস করে যে ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটা তুমি কেন করতে চাও, তোমরা ফার্স্ট উত্তর দিতে পারো সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্সে আমরা অনেক ধরনের প্রবলেম সলভ করি। এখন এই প্রবলেম সলভ গুলো করার জন্য আমরা কিছু স্টেপস ডিফাইন করি। হ্যাঁ, কিছু স্টেপস থাকে যে এটার পরে এটা, এটার পরে এটা করে করে এক পর্যায়ে আমরা প্রবলেমটাকে সলভ করতে পারবো। এখন এই সলিউশনটার ভিতরে ম্যাথমেটিক্যাল রিজনিংটা আছে কিনা, হ্যাঁ, অর্থাৎ এটা ম্যাথমেটিক্যালি কারেক্ট সলিউশন কিনা, এটা লজিক্যাল কিনা, এই জিনিসগুলো আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সের বিভিন্ন থিওরি জেনে আমরা কাজটা করতে পারি। হ্যাঁ, তারপর এখানে আরো কিছু পয়েন্ট আছে, কম্বিনেটোরিয়াল অ্যানালিসিস বা ডিসক্রিট স্ট্রাকচার, এগুলো আমি তোমাদেরকে আজকে বলবো না, এগুলো যথেষ্ট অ্যাডভান্স জিনিস, এগুলো আমরা কোর্সটা করতে গেলে বুঝবো। আমি শুধু আরেকটা সহজ জিনিস বুঝবো, সেটা হচ্ছে অ্যালগোরিদমিক থিঙ্কিং। অর্থাৎ সেই পুরনো কথা, আমরা যখন একটা আহ, যখন আমরা একটা মানে প্রবলেম যখন মনে করো সিতে বা জাভাতে তোমরা সলভ করতে যাবে, তখন শুধু আমরা ঠাস ঠাস করে আমরা কোড লিখে ফেললে হবে না। হ্যাঁ, আমাদের কিছু অ্যালগোরিদমিক স্টেপস লাগবে। সিউডো কোডের নাম তোমরা শুনে থাকতে পারো, একটা সিউডো কোড তোমাদের লাগবে। অর্থাৎ আমি একটা ডিজাইন করব আগে সলিউশনটা, এটা এটাকে বলে হচ্ছে অ্যালগোরিদম ডিজাইন করা। ঠিক আছে, একটা পার্টিকুলার কিছু সেট অফ স্টেপস তোমাদেরকে ডিজাইন করতে হবে, এগুলোর মধ্যে একটা সিকোয়েন্স থাকবে। অগোছালো ভাবে তুমি কোড করতে পারবে না। কিন্তু তুমি যখন একটা একটা প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট যখন সলভ করবে, তখন তোমাকে ধরো 10 লাইনের একটা কোড লিখতে হলো। তো এই 10টা লাইন অগোছালো ভাবে কিন্তু আসবে না, তোমাকে আগে চিন্তা করতে হবে যে কোন লাইনের পরে কোন লাইন আসবে, এগুলোকে তোমার সেইভাবে ডিজাইন করে করে আসতে হবে। তো এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদমিক থিঙ্কিং। এই এই পারপাসটাও ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটা করার পরে আমাদের সার্ভ হবে, এই পারপাসটা। তারপর বিভিন্ন অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটা দেখা যাচ্ছে যে একই সাথে খুবই ডাইভার্স একটা কোর্স। এবং ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সের বিভিন্ন থিওরি গুলো তোমরা যে শুধুমাত্র কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করবা এমন কোনো কথা নেই। যেমন কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করা যায়, বায়োলজিতে অ্যাপ্লাই করা যায়, জিওগ্রাফিতে অ্যাপ্লাই করা যায়, বিজনেস ফিল্ডে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, তো এরকম ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটা খুবই ডাইভার্স একটা অ্যাপ্লিকেশন নির্ভর একটা কোর্স, যেটার থিওরি গুলো তোমরা বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। তো আমি আর কথা না বাড়িয়ে আমি তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে আমি সুইচ করব। তো আমি তোমাদেরকে একটু বইয়ের যে টেবিল অফ কন্টেন্ট, এই কন্টেন্টটা আমি তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এটা তোমাদেরকে একটু দেখতে হবে, এই কারণে সেটা হচ্ছে
চ্যাপ্টার গুলো অনেক বড় বড়। হ্যাঁ, যেমন চ্যাপ্টার 1টা হচ্ছে দ্য ফাউন্ডেশনস, লজিক অ্যান্ড প্রুফ, এই চ্যাপ্টার 1 যেটা আর কি। তো এই চ্যাপ্টার 1-এ কয়েকটা সেকশন আছে, 1.1 থেকে 1.8 পর্যন্ত। তো এই সেকশন গুলো আমরা যতটুকু পারি কভার করার চেষ্টা করব। যেগুলো আমি মনে করব যে হয়তো তোমাদের জন্য আপাতত লাগছে না, ওগুলো আমি স্কিপ করব। আর যেগুলো লাগবে ওগুলো আমি স্লাইডে অ্যাড করে আমি লেকচার গুলো ভাবে কভার করবো আর কি। তো যেমন আজকে আমার ইচ্ছা আছে 1.1 সেকশনটা তোমাদের সাথে শেয়ার করার আর কি। তো এইভাবে আমরা এক একটা সেকশন আমরা কভার করব। তো এখানে আমাদের যে চ্যাপ্টার 1-এর প্রথম সেকশন যেটা, এটা হচ্ছে প্রপোজিশনাল লজিক। একটা কাজ করে আমি ভিডিওটা অফ করে দিই, ভিডিও আপাতত লাগছে না আর কি। শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমাদের যে ফার্স্ট যে চ্যাপ্টার, এটা হচ্ছে প্রপোজিশনাল, অর্থাৎ চ্যাপ্টার 1টা হচ্ছে দ্য ফাউন্ডেশনস। হ্যাঁ, দ্য ফাউন্ডেশনস, লজিক অ্যান্ড প্রুফস। তো এটার ফার্স্ট সেকশনটা আমরা আজকে ডিসকাস করব, এটা হচ্ছে প্রপোজিশনাল লজিক। ঠিক আছে? তো প্রপোজিশনাল লজিকের ক্ষেত্রে আমরা প্রপোজিশন জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি, যে প্রপোজিশন বলতে কি বোঝায় আর কি। হ্যাঁ, তো আজকের লেকচারের অনেকগুলা টপিক থাকবে যেগুলো অলরেডি তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারের ফান্ডামেন্টাল কোর্সে করা হয়ে গেছে। তো আশা করি তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। এগুলো একেবারেই আননোন কোনো কনসেপ্ট না আর কি। তো আমি তোমাদেরকে আজকে প্রপোজিশনাল লজিক সম্পর্কে ধারণা দিব। তো প্রপোজিশনাল লজিকটা বোঝার আগে প্রপোজিশন এই ওয়ার্ডটা আমাদেরকে একটু বুঝতে হবে। প্রপোজিশন, তো এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে। ডেফিনেশনটা হচ্ছে এ প্রপোজিশন ইজ এ ডিক্লারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ডিক্লারেটিভ সেন্টেন্স বলতে বোঝানো হচ্ছে এ সেন্টেন্স দ্যাট ডিক্লেয়ার্স এ ফ্যাক্ট that is either true or false but not both। এই কঠিন একটা সেন্টেন্স না, এটাকে আমি একটু সহজ করে বুঝিয়ে বলি। তো প্রপোজিশন হচ্ছে একটা ডিক্লারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সটা একটা ফ্যাক্ট কে ডিক্লেয়ার করবে। যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা একটা ডিক্লারেটিভ সেন্টেন্স, এটা একটা প্রপোজিশন, যেটা হচ্ছে ইদার ট্রু অথবা ফলস। সূর্য দক্ষিণ দিকে উঠে, এটাও কিন্তু একটা প্রপোজিশন, কারণ এটা একটা কমপ্লিটলি ফলস একটা স্টেটমেন্ট আমি বললাম, যে সূর্য দক্ষিণ দিকে উঠে। অর্থাৎ এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সটা পুরোপুরি সত্যি হবে অথবা পুরোপুরি মিথ্যা হবে, এর মধ্যে কোনো কনফিউশন থাকবে না, বা একই সাথে এটা ট্রু বা ফলসও হবে না। তো ওই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা প্রপোজিশন বলতে পারি। তো এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্স গুলোকে আমরা প্রপোজিশন বলতে পারি কিনা এটা আমরা একটু দেখি আর কি। যেমন প্রথমে দেওয়া আছে হচ্ছে টরন্টো ইজ দ্য ক্যাপিটাল অফ ক্যানাডা। এখন টরন্টো হচ্ছে ক্যাপিটাল, কানাডা দেশের ক্যাপিটাল, রাজধানী। হ্যাঁ, তো এখন এটা হচ্ছে একটা প্রপোজিশন, ইয়েস, কারণ এটা সত্যি। যদি এমন হতো, আমি যদি এরকম বলতাম যে টরন্টো ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তাহলেও কিন্তু এটাকে আমি প্রপোজিশন বলতাম। কেন? কারণ বাংলাদেশের রাজধানী টরন্টো না, এটা ফলস, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সো এটাকে আমরা প্রপোজিশন বলতে পারবো, যে টরন্টো ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এটা একটা ডিক্লারেটিভ সেন্টেন্স, যেটা কিনা একটা ফ্যাক্ট বলতেছে যেটা ফলস, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন আসো এই সেন্টেন্সটা, যে রিড দিস কেয়ারফুলি। এখন রিড দিস কেয়ারফুলি বলতে আমি আসলে কি বোঝাচ্ছি? রিড দিস কেয়ারফুলি, এটা কোন, এটা আমি একটা তোমাকে বললাম যে তুমি আজকে লেকচারটা কেয়ারফুলি শোনো। তো এটা ট্রু বা ফলস কোনো কিছু কিন্তু ওইভাবে 100% ইন্ডিকেট করতেছে না, এটা জাস্ট একটা স্টেটমেন্ট, কিন্তু এটা কোনো ডিক্লারেটিভ সেন্টেন্স না। ঠিক আছে? সো এটা দিয়ে ট্রু বা ফলস কোনো কিছু বোঝা যাচ্ছে কি?
বোঝা যাচ্ছে না। হ্যাঁ, যেমন রিড দিস কেয়ারফুলি, এটা 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 আসলে কি ট্রু সেন্টেন্স না ফলস সেন্টেন্স, এটা বোঝার কোনো উপায় নেই। এখন যদি পরেরটাতে আসি, 1+2=3, এটা কিন্তু একটা শুদ্ধ একটা স্টেটমেন্ট, একটা ডিক্লারেটিভ, একটা ফ্যাক্ট যে একের সাথে 2 যোগ করলে 3 হয়। এটা একটা ফ্যাক্ট এবং এটা একটা ট্রু। যদি আমি এরকম বলতাম যে সাপোজ 7 + 6 = 22, তাহলেও কিন্তু এটা একটা প্রপোজিশন হতো, কারণ সাথে সাথে 6 যোগ করলে 22 হয়। এটা একটা ফলস স্টেটমেন্ট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এমন কিছু স্টেটমেন্ট, যে স্টেটমেন্টগুলো ট্রু ডিক্লেয়ার করবে অথবা ফলস ডিক্লেয়ার করবে, মাঝামাঝি কোনো কিছু না, অর্থাৎ কোনো কনফিউশন থাকবে না। তো সেই সমস্ত স্টেটমেন্টগুলোকে আমরা বলি হচ্ছে প্রপোজিশন। তারপর আসা হচ্ছে x+1=2। এই সেন্টেন্সটা দিয়ে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কারণ এখানে x এর মান কি আমরা জানি? আমরা জানি না। তো কাজেই x এর মান কত হলে রেজাল্টটা 2 আসবে, এটা এই স্টেটমেন্ট দেখে বোঝা যাচ্ছে না। এখানে x এর মানটা তোমার আননোন একটা মান। এখানে x এর মান আমি চাইলে 10ও দিতে পারি, 15ও দিতে পারি। তো যেহেতু এটা একটা আনডিফাইন্ড স্টেটমেন্ট, এজন্য এটাকে আমরা প্রপোজিশন বলবো না। যেমন আমাদের যে এর আগের স্টেটমেন্ট যেটা ছিল 1+2=3, এটা কিন্তু পরিষ্কার একটা স্টেটমেন্ট, এখানে সবকিছু আছে। একের সাথে 2 যোগ করলে 3 হয়। এটা আমি বলতে পারতেছি যে এটা একটা ট্রু ফ্যাক্ট। আবার সাথে সাথে 6 যোগ করলে 22 হয়, এটাকে বলতেছি হচ্ছে এটা একটা ফলস ফ্যাক্ট। অর্থাৎ আমি কনফার্ম যে সাথে সাথে 6 যোগ করলে 22 হয়, এটা মিথ্যা, এটা কনফার্ম। কিন্তু x+9=22, এটা আমি কোনোভাবে বলতে পারতেছি না এই স্টেটমেন্টটা দেখে। হ্যাঁ, যদি তুমি x কে রিপ্লেস করে তুমি যদি 13 দাও, তাহলে কিন্তু আমি বলতে পারবো হচ্ছে এটা হচ্ছে একটা ট্রু ফ্যাক্ট। আবার আমি 13 এর জায়গায় আমি যদি 21 বসাই, তাহলে 21+9=22, এটা একটা ফলস ফ্যাক্ট, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তো কাজেই যে সমস্ত স্টেটমেন্টগুলোকে তুমি নিঃসন্দেহে ইদার ট্রু অথবা ইদার ফলস বলতে পারতেছো, ওই সমস্ত স্টেটমেন্টগুলোকে আমরা বলি হচ্ছে প্রপোজিশন। তাহলে সিমিলারলি আমাদের যে লাস্ট স্টেটমেন্ট যেটা হোয়াট টাইম ইজ ইট, এই স্টেটমেন্টটা দেখেও কিছু বোঝা যাচ্ছে না যে স্টেটমেন্টটা ট্রু নাকি ফলস। এই কারণে এটাকেও আমরা বলবো হচ্ছে প্রপোজিশন। সরি, এটা প্রপোজিশন না। যে স্টেটমেন্টগুলো দেখে আমরা ট্রু বা ফলস কোনো কিছু 100% আমরা বলতে পারতেছি না, ওই সমস্ত স্টেটমেন্টগুলোকে আমরা বলবো হচ্ছে এগুলো প্রপোজিশন না। কিন্তু যে স্টেটমেন্টগুলোতে কোনো কনফিউশন নাই, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটা একটা মিথ্যা একটা ফ্যাক্ট, এটা সত্যি, এটা কিন্তু একদম মানে আমরা মানে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটা এটা একটা ফলস স্টেটমেন্ট। তো কাজে এটা প্রপোজিশন। হ্যাঁ, আবার আমি যদি বলি যে ওয়াশিংটন ডিসি ইজ দ্য ক্যাপিটাল অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটাও একটা প্রপোজিশন। কেন? কারণ আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা একটা ট্রু স্টেটমেন্ট। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এগুলো একটা ফ্যাক্ট, কারণ এগুলো ইদার ট্রু হবে অথবা ফলস হবে। সূর্য দক্ষিণ দিকে অস্ত যায়, এটাও একটা প্রপোজিশন, কারণ এটা একটা ফলস স্টেটমেন্ট, যেটা আমি 100% আমি তোমার ইয়ে দিয়ে বলতে পারতেছি, কনফিডেন্স নিয়ে বলতে পারতেছি। তাহলে এগুলো হচ্ছে প্রপোজিশন বলে, এই স্টেটমেন্ট গুলাকে বলে হচ্ছে প্রপোজিশন। তাহলে এখানে এখন আমরা প্রপোজিশন সম্পর্কে জানলাম, আর এখন আসতেছে হচ্ছে প্রপোজিশনাল লজিক।
এমন যে এরিয়াটা তোমার লজিক, যে লজিকের যে এরিয়াটা তোমার প্রপোজিশন নিয়ে ডিল করে, ওই এরিয়াটাকে আমরা বলি হচ্ছে প্রপোজিশনাল লজিক। অর্থাৎ এমন একটা স্টেটমেন্ট, যে এমন একটা লজিক, এমন একটা এরিয়া যেটা তোমার প্রপোজিশন নিয়ে কাজ করে, তো সেই এরিয়াটাকে আমরা প্রপোজিশনাল লজিক বলতে পারি। ঠিক আছে, তারপরে আসতেছে হচ্ছে প্রপোজিশনাল ভেরিয়েবলস। আচ্ছা, 1 সেকেন্ড, হ্যাঁ, আমি তোমাদের থেকে 5 সেকেন্ড একটু সময় নিচ্ছি। আচ্ছা, এবার আসতেছে হচ্ছে প্রপোজিশনাল ভেরিয়েবলস। তাহলে প্রপোজিশনাল ভেরিয়েবলস বলতে কি বোঝানো হচ্ছে? প্রপোজিশনাল ভেরিয়েবলস বলতে বোঝানো হচ্ছে যে তোমার মনে করো একটা স্টেটমেন্ট, যে টুডে ইজ ফ্রাইডে। আমরা জানি হচ্ছে এটা আজকের দিনের পরিপ্রেক্ষিতে এটা একটা কমপ্লিটলি ফলস একটা স্টেটমেন্ট। সো এটাকে আমরা প্রপোজিশন বলতে পারি, এবং এই স্টেটমেন্টটাকে আমরা একটা ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ এগুলাকে বলি হচ্ছে প্রপোজিশনাল ভেরিয়েবল। আমরা যখন প্রোগ্রামিং করি তখন আমরা ভেরিয়েবল ইউজ করি না? তো ওই ভেরিয়েবল গুলোর মতো এই প্রপোজিশন গুলোকেও, এই স্টেটমেন্ট গুলাকেও এক একটা ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। হ্যাঁ, এগুলো আমাদের কাজে আসবে। এই প্রপোজিশনাল ভেরিয়েবল গুলো আমাদের কাজে আসবে, এগুলো আমাদের কাজগুলোকে সিম্পলিফাই করবে। এটা আমরা একটু পরেই দেখব। এবং এই প্রপোজিশনাল ভেরিয়েবল গুলোর ট্রুথ ভ্যালু থাকবে। এগুলো ইদার ট্রু হবে অথবা ফলস হবে। যেমন আমি যদি একটা স্টেটমেন্ট যদি আমি লিখি, সেটা হচ্ছে যে মনে করো সে আর আর একটা ভেরিয়েবল, এবং আমি বলতেছি হচ্ছে আর দিয়ে বোঝানো হচ্ছে একটা প্রপোজিশনকে, যে আই এম এ টিচার অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। তাহলে এটা হচ্ছে, এটার ট্রুথ ভ্যালু হচ্ছে ফলস। আবার মনে করো আরেকটা ভেরিয়েবল আমি দিলাম পি, যেখানে আমি বলতেছি হচ্ছে একটা প্রপোজিশন, যে আই এম এ স্টুডেন্ট অ্যান্ড টিচার অফ সিএসসি সিইউ। তাহলে এটার ট্রুথ ভ্যালু হচ্ছে ট্রু। ঠিক আছে, তাহলে আমরা এক একটা প্রপোজিশন, যে প্রপোজিশনটা আমরা জানি হচ্ছে ইদার ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে, তো এটাকে আমরা একটা প্রপোজিশনাল ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এবং তাদের কিছু ট্রুথ ভ্যালু থাকবে, অর্থাৎ ইদার ট্রু হবে অথবা ফলস হবে। সিমিলারলি এটাও একটা প্রপোজিশন, যাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি হচ্ছে এই পি ভেরিয়েবলটা দিয়ে। হ্যাঁ, একটা ভেরিয়েবল, এবং এটার ট্রুথ ভ্যালু হচ্ছে ট্রু, এবং এটা ফলসও চাইলে হতে পারে, ডিপেন্ড করতেছে হচ্ছে আমার স্টেটমেন্টটার উপরে। তাহলে আমরা এখানে প্রপোজিশনাল লজিক এবং প্রপোজিশনাল ভেরিয়েবল সম্পর্কে জানলাম। ওকে, আচ্ছা, এবার আমরা পরের স্লাইডে যাচ্ছি। তো এখন আমরা কিছু ডেফিনেশন জানবো, এবং এই ডেফিনেশন গুলো আমি, আমার বিশ্বাস যে তোমরা অলরেডি এগুলো ফার্স্ট সেমিস্টারের ফান্ডামেন্টাল কোর্সে পড়া হয়ে গেছে। আমরা এগুলো, তোমরা ফার্স্ট সেমিস্টারে বুলিয়ান লজিক হিসেবে পড়ছো আর কি, তো এগুলোকে আমরা এখানে প্রপোজিশনাল লজিক হিসেবে জানবো। তো যেমন এখানে প্রথম ডেফিনেশনটা যেটা দেওয়া আছে, এখানে বলা হচ্ছে যে লেট পি বি এ প্রপোজিশন। হ্যাঁ, পি হচ্ছে একটা প্রপোজিশন, এটা যে কোনো একটা স্টেটমেন্ট হতে পারে, যে টুডে ইজ ফ্রাইডে অথবা টুডে ইজ টিউসডে, এরকম একটা প্রপোজিশন। এখন দ্য নেগেশন অফ পি ডিনোটেড বাই নেগেশন পি, এটা দিয়ে আমরা নেগেশন বুঝাবো, অর্থাৎ কোন একটা স্টেটমেন্টের উল্টাটা। যেমন এখানে আমরা নেগেশন দিয়ে বুঝাচ্ছি ইট ইজ নট দ্য কেস দ্যাট পি, অর্থাৎ পি উল্টাটা বোঝানো হচ্ছে নেগেশন দিয়ে। এটাকে চাইলে আমরা ইট ইজ নট দ্য কেস দ্যাট পি না বলে আমরা চাইলে বলতে পারি নট পি। অর্থাৎ পি যদি একটা তোমার প্রপোজিশন হয়, যেটার স্টেটমেন্টটা হচ্ছে টুডে ইজ ফ্রাইডে, তো এটার নেগেশন কি হবে? নেগেশন হবে হচ্ছে টুডে ইজ নট ফ্রাইডে। ঠিক আছে, টুডে ইজ নট ফ্রাইডে। এটা হচ্ছে আমার
মূল প্রপোজিশনের অপোজিটটা। তাহলে এখানে বোঝানো হচ্ছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ফাইন্ড দ্য নেগেশন অফ দ্য প্রপোজিশন টুডে ইজ ফ্রাইডে অ্যান্ড এক্সপ্রেস দিস ইন সিম্পল ইংলিশ। আবার আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, ফাইন্ড দ্য নেগেশন অফ দ্য প্রপোজিশন মাইকেলস পিসি রানস লিনাক্স অ্যান্ড এক্সপ্রেস দিস ইন সিম্পল ইংলিশ। এগুলোর সলিউশন যদি আমরা দেখি, প্রথমটা সলিউশন আমরা বলতে পারি যে টুডে ইজ ফ্রাইডে, এই প্রপোজিশনের নেগেশন কোনটা হবে? নেগেশন হতে পারে যে ইট ইজ নট দ্য কেস দ্যাট টুডে ইজ ফ্রাইডে, অথবা সিম্পল ইংলিশে আমরা লিখতে পারি টুডে ইজ নট ফ্রাইডে। অর্থাৎ আমাদের যে মূল স্টেটমেন্ট ছিল টুডে ইজ ফ্রাইডে, তার নেগেশন আমরা সহজ কথায় লিখতে পারি টুডে ইজ নট ফ্রাইডে। অর্থাৎ নট একটা ওয়ার্ড আমরা চাইলে লাগাতে পারি, অথবা বলতে পারি ইট ইজ নট ফ্রাইডে টুডে। আবার পরের যে এক্সাম্পলটা আছে মাইকেলস পিসি রানস লিনাক্স, এটাকে যদি আমরা সিম্পল ইংলিশে রিপ্রেজেন্ট করি তাহলে বলতে পারি যে মাইকেলস পিসি ডাজ নট রান লিনাক্স। অর্থাৎ আমাদের যে মূল যে অরিজিনাল প্রপোজিশন যেটা ছিল তার নেগেশন, তার উল্টাটা। ওকে, তাহলে এটা দিয়ে আমরা প্রপোজিশনাল লজিকটা বোঝাচ্ছি। আচ্ছা, এখানে আরো একটা কথা লেখা আছে, এটা এটা হচ্ছে ট্রুথ টেবল। তোমরা তো ফার্স্ট সেমিস্টারে ট্রুথ টেবল পড়ছো না তোমরা? জি স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, তাহলে তো আমার কাজ সহজ হয়ে গেল। তাহলে এখানে ট্রুথ টেবল দিয়ে আমরা ট্রুথ ভ্যালুগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যেমন এখানে আমাদের একটা প্রপোজিশন আছে, সেটা হচ্ছে পি, এবং আউটপুটটা হচ্ছে নেগেশন পি। তাহলে পি যদি ট্রু হয়, নেগেশন পি হবে ফলস, আর পি যদি ফলস হয়, নেগেশন পি হবে ট্রু, অর্থাৎ উল্টাটা। ওকে, তাহলে ট্রুথ টেবল দিয়ে আমরা এই ট্রুথ ভ্যালুগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। যেহেতু নেগেশন অপারেটর যেটা, যে প্রপোজিশন যেটা নেগেশন, এটা কেবলমাত্র একটা সিঙ্গেল ভেরিয়েবলের উপরে অ্যাপ্লাই হবে, তো এই কারণে ট্রুথ টেবিলে আমরা দেখতেছি হচ্ছে ইনপুট একটা, আউটপুটও একটা, কিন্তু নর্মালি এগুলো মাল্টিপল ভেরিয়েবলের উপরে অ্যাপ্লাই করা হয়। তো এখানে লজিক্যাল অপারেটরস এর কথা বলা আছে। লজিক্যাল অপারেটরস আর ইউজড টু ফর্ম নিউ propositions from two or more existing propositions. The logical operators are called connectives. তাহলে দেখা যাচ্ছে যে এই যে প্রথম আমরা যে ট্রুথ টেবল যেটা দেখছি, এখানে একটা মাত্র প্রপোজিশন আছে, বাট চাইলে আমরা তোমার মাল্টিপল প্রপোজিশন ব্যবহার করে আমরা প্রপোজিশন ডিজাইন করতে পারি। এবং সেই ক্ষেত্রে মাল্টিপল প্রপোজিশন যেগুলো থাকে, মনে করো পি হচ্ছে একটা প্রপোজিশন, কিউ হচ্ছে আরেকটা প্রপোজিশন, তাহলে আমরা বলতে পারি যে টুডে ইজ ফ্রাইডে, এটা হচ্ছে পি দিয়ে বুঝাচ্ছি, আর কিউ দিয়ে বুঝাচ্ছি হচ্ছে দেয়ার ইজ নো লেকচার টুডে। তার মানে এই দুটাকে আমরা চাইলে কম্বাইন করতে পারি যে টুডে ইজ ফ্রাইডে অ্যান্ড দেয়ার ইজ নো লেকচার টুডে। তখন এই যে আমি একটা কথা বললাম অ্যান্ড, এটা হচ্ছে কানেকটিভস, অর্থাৎ দুইটা প্রপোজিশনকে সে কানেক্ট করতেছে। এটা আবার আমরা চাইলে এভাবেও বলতে পারি যে টুডে ইজ ফ্রাইডে অর টুডে ইজ টিউসডে, যে কোনো একটা সত্যি হবে। তো সেই ক্ষেত্রে ওইটাকেও আমরা অর, এই কানেকটিভস দিয়ে আমরা দুইটা আলাদা আলাদা প্রপোজিশনকে আমরা কম্বাইন করছি, কম্বাইন করে নতুন প্রপোজিশন আমরা কি করছি, ফর্ম করছি। তো এই জিনিসটা এখন আমরা দেখব। এই স্লাইডে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্রথম একটা ডেফিনেশন বা প্রথম একটা প্রপোজিশনাল একটা ম্যানিপুলেশন আমরা দেখছি, যেটা হচ্ছে নেগেশন, যেটা একটা সিঙ্গেল ভেরিয়েবলের উপরে অ্যাপ্লাই করা হয়। এখন আসো হচ্ছে আমরা যদি মাল্টিপল প্রপোজিশন নিয়ে কাজ করি, এখানে বলা হচ্ছে let p and q be propositions. The conjunction of p and q denoted by p conjunction, এটা হচ্ছে আমাদের কনজাংশনের সাইন।
তাহলে the conjunction of P and Q is the proposition P and Q. The conjunction of P and Q is true when both P and Q are true and is false otherwise. তাহলে এটাকে যদি আমরা মানে ইন্টারপ্রিট করতে চাই, তাহলে বুঝাইতে হবে যে দুইটাই ট্রু হলে আমাদের প্রপোজিশনটাও ট্রু হবে। যেমন এখানে পি দিয়ে একটা প্রপোজিশন আছে যে টুডে ইজ ফ্রাইডে, এন্ড কিউ দিয়ে আরেকটা প্রপোজিশন আছে যে ইট ইজ রেইনিং টুডে। তাহলে আমরা এই পি কনজাংশন অফ কিউ দিয়ে আমরা বুঝাতে পারি যে টুডে ইজ ফ্রাইডে এন্ড ইট ইজ রেইনিং টুডে। তাহলে এটাকে চাইলে আমরা এভাবে আমরা লিখতে পারি যে the conjunction is the proposition today is Friday and it is raining today. The proposition is true on rainy Fridays. অর্থাৎ এই টোটাল আমার যে প্রপোজিশন যেটা P conjunction Q, এটা ট্রু হবে যখন একই সাথে দুইটাই ট্রু, অর্থাৎ আজকে শুক্রবার প্লাস আজকে বৃষ্টি হচ্ছে। এই কারণে এটাকে বলা হচ্ছে the proposition is true on rainy Fridays, অর্থাৎ যেদিন বৃষ্টিও পড়বে আবার যেদিন হচ্ছে শুক্রবারও। তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে কনজাংশন প্রপার্টি। তাহলে আমরা প্রপোজিশনাল লজিকের দুইটা ডেফিনেশন জানলাম, একটা হচ্ছে আমাদের নেগেশন, হ্যাঁ, একটা হচ্ছে আমাদের নেগেশন আর আরেকটা হচ্ছে কনজাংশন। নেগেশনটা একটা সিম্পল সিঙ্গেল ভেরিয়েবলের উপরে অ্যাপ্লাই হবে, আর কনজাংশনটা হবে হচ্ছে দুইটা আলাদা আলাদা প্রপোজিশনের উপরে। ওকে, তাহলে আমরা এইভাবে আমরা প্রপোজিশন গুলোকে ডিজাইন করতে পারি। আরেকটা ডেফিনেশন হচ্ছে যে ডিসজাংশন, যেখানের মধ্যেও আমরা দুইটা প্রপোজিশনকে আমরা কম্বাইন করব, বাট এই দুইটা প্রপোজিশনের মধ্যে যদি দুইটাই ফলস হয় তাহলে কেবলমাত্র এন্টায়ার প্রপোজিশনটা ফলস হবে। আর যদি দুইটা প্রপোজিশনের মধ্যে যে কোনো একটা যদি তোমার ট্রু হয় তাহলে পুরো রেজাল্টিং ডিসজাংশনটা তোমার ট্রু হবে। যেমন এর আগে ছিল হচ্ছে প্রপোজিশনটা তখনই ট্রু হবে যদি একই সাথে আজকে ফ্রাইডে হয় এবং বৃষ্টি পড়তেছে, তাহলেই কেবলমাত্র প্রপোজিশনটাকে আমরা ট্রু বলবো, দুইটাই যেখানে ট্রু। আর এই ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলেই হয়ে যাবে। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে the students who have taken calculus or computer science can take this class. অর্থাৎ মনে করো আমি ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সে ওই সমস্ত স্টুডেন্টদেরকে অ্যালাউ করব যারা হচ্ছে ইদার ম্যাথের ক্যালকুলাস গুলা পড়ছে অথবা কম্পিউটার সায়েন্সে পড়ছে অথবা দুইটাই পড়ছে একসাথে, হ্যাঁ। কিন্তু তাহলে সেই ক্ষেত্রে এই পুরো প্রপোজিশনটা ট্রু হবে যে the students who have taken calculus or computer science can take this class. ওকে, তাহলে আমরা বলতে পারি হচ্ছে যে the students যারা কিনা ক্যালকুলাসও নেয় নাই, কম্পিউটার সায়েন্সও নেয় নাই, আগে পড়ে নাই, তারা কিন্তু এই ক্লাসটা করতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে ডিসজাংশনের ক্ষেত্রে ট্রু হওয়ার জন্য যে কোনো একটা ট্রু হলেই হয়ে যায়, আর কনজাংশনের ক্ষেত্রে দুইটাকেই আমাদের ট্রু হইতে হবে, যে আজকে শুক্রবার এবং আজকে বৃষ্টি পড়তেছে, তাহলে কেবলমাত্র প্রপোজিশনটা ট্রু। কিন্তু ডিসজাংশনের ক্ষেত্রে আমরা বলতেছি হচ্ছে যে আজকে একটা স্টুডেন্ট যদি ক্যালকুলাস এবং কম্পিউটার সায়েন্সের মধ্যে যে কোনো একটা নিলেই হবে, তাকে আমি আমার কোর্সটা করতে দিব, ঠিক আছে। কিন্তু দুইটার মধ্যে কোনোটাই যদি সে আগে থেকে স্টাডি না করে থাকে তাহলে তাকে আমি অ্যালাউ করব না এই ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটা করার বিষয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ডেফিনেশন। 4 নাম্বার ডেফিনেশন হচ্ছে এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর অপারেশনের মধ্যে আমাদের প্রপোজিশনটা তখনই ট্রু হবে যদি
ইন্ডিভিজুয়াল প্রপোজিশন গুলোর মধ্যে যে কোনো একটা ট্রু এবং আরেকটা যদি ফলস হয়, ঠিক আছে? তাহলে এখানে তিনটা ট্রুথ টেবল দেওয়া আছে। প্রথমটা হচ্ছে তোমার কনজাংশনের জন্য, এবং আমরা দেখতে পাচ্ছি এটা তখনই ট্রু হবে যদি দুইটাই যদি ট্রু হয়। আর ডিসজাংশন যেটা, ডিসজাংশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি দুইটাই যদি ফলস হয় তাহলে কেবলমাত্র আমাদের রেজাল্টটা ফলস হবে আর বাকিগুলো ট্রু থাকবে। আর এক্সক্লুসিভ অর এর ক্ষেত্রে হচ্ছে দুইটা প্রপোজিশনের মধ্যে যদি একটা ট্রু এবং আরেকটা ফলস হয়, একটা ট্রু আরেকটা ফলস হয়, এই কম্বিনেশনের জন্য আমাদের আউটকামটা ট্রু আসবে আর বাকিগুলো ফলস। তাহলে আমরা 4 নাম্বার ডেফিনিশনটা দেখলাম, সেটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অর। তাহলে আমরা একই সাথে 4টা ডেফিনিশন দেখছি। প্রথমটা হচ্ছে নেগেশন, 2 নাম্বারটা হচ্ছে এন্ড অপারেশন, 3 নাম্বারটা অর অপারেশন, আর 4 নাম্বার হচ্ছে এক্সক্লুসিভ অর অপারেশন, যেখানে দুইটা ইনপুটের মধ্যে কেবলমাত্র একটা ট্রু হবে এবং আরেকটাকে অবশ্যই ফলস হতে হবে। তাহলে তখন আমরা ওইটাকে এক্সঅর অপারেশন বলতে পারবো। আচ্ছা, এবার আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন দেখব। এটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, বা আমরা চাইলে এটাকে ইমপ্লিকেশন অপারেশনও চাইলে আমরা বলতে পারি। এটা কিরকম? সেটা হচ্ছে যে দুইটা প্রপোজিশন থাকবে পি এবং কিউ, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, অর্থাৎ when p is true then q is also true। ওকে, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেখানে বলা হচ্ছে if I am elected then I will lower taxes। আমি যদি ইলেকশনে জিতি তাহলে আমি ট্যাক্সের পরিমাণটা কমাই দিব। তাহলে এই জিনিসটাকে আমরা কতভাবে আমরা চাইলে ইমপ্লিকেশন করতে পারি। প্রথমটা হচ্ছে if I am elected then I will lower taxes। এই দুইটা হচ্ছে দুইটাই ট্রু এবং আমাদের রেজাল্টটাও ট্রু আসবে। আর আমি যদি বলি যে if I am not elected then the taxes will be lower, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রপোজিশনটা ট্রুই হবে। কেন? কারণ আমি ইলেক্টেড হইলাম না, অন্য কেউ ইলেক্টেড হইল, এবং যদি অন্য কেউ ইলেক্টেড হয় তাহলে তারও তো ট্যাক্সটাকে কমানোর একটা সম্ভাবনা বা প্রবণতা থাকবে। সেই ক্ষেত্রে আমরা যদি আমরা এটাকে এভাবে বলতে পারি যে মানে আমি মানে ধরো নট ইলেক্টেড, আমি ইলেকশনে জিতি নাই, বাট ট্যাক্স গুলো লোয়ার হয়েছে, ঠিক আছে? অন্য যে জিতছে সে হয়তো ট্যাক্সটাকে লো করবে আর কি, কমাই ফেলবে। আচ্ছা, এখানে আরেকটা আসতেছে আমি ইলেকশনে জিতিও নাই, ট্যাক্সও আমি লোয়ার করিনি, দুইটাই ফলস এবং রেজাল্টটা আসবে হচ্ছে ট্রু। কিন্তু যদি এরকম হয় যে আমি জিতছি কিন্তু ট্যাক্স কমাই নাই, সেই ক্ষেত্রে আমাদের প্রপোজিশনটা ফলস হয়ে যাবে। কারণ আমাদের মূল প্রপোজিশনটা হচ্ছে আমি আগে থেকেই বলতেছি আমি যদি ইলেকশনে জিতি ট্যাক্স কমাবো, তাহলে আমার কথায় আমার ট্রু থাকতে হবে। সেই ক্ষেত্রে আমি যদি এরকম কোন একটা স্টেটমেন্ট দেই যে আই এম ইলেক্টেড বাট আই উইল নট লোয়ার ট্যাক্সেস, তাহলে এটা কাইন্ড অফ একটা মিথ্যাবাদী হয়ে যাচ্ছে না? তো এই জন্য এটার প্রপোজিশনটাকে আমরা বলবো হচ্ছে ফলস প্রপোজিশন। তাহলে এটা গেল হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট বা ইমপ্লিকেশন স্টেটমেন্ট, যেখানে একটার মানে আউটকাম আরেকটাকে প্রভাব করবে। তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো সবাই মোটামুটি? কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার মাঝের দুইটা বুঝি নাই। মাঝের দুইটা? আচ্ছা, আমি আবার বলি তাহলে। অর্থাৎ এই দুইটা বলতেছো না? আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে যদি আমি ইলেকশনে জিতি তাহলে এটা হচ্ছে ট্রু, তাহলে আমি ট্যাক্স কমাবো, এটাও ট্রু, এবং এটার এন্টায়ার প্রপোজিশনটা ট্রু আসবে।
4 নাম্বারটা হচ্ছে আমি ইলেকশনে জিতছি কিন্তু আমি ট্যাক্স কমাই নেই, ফলস। তাহলে এটার রেজাল্টটা ফলস আসবে, প্রপোজিশনটা ফলস হয়ে যাবে। কারণ আমরা জানি হচ্ছে ট্রু প্রপোজিশন হচ্ছে ইলেকশনে জিতা মানে হচ্ছে ট্যাক্স কমানো, আর এইখানে বলা হচ্ছে ইলেকশনে জিতছো কিন্তু ট্যাক্স কমাও নেই, তাহলে এই প্রপোজিশনটাই আমার ফলস হয়ে যাবে। ওকে, আর মাঝখানে দুইটার মধ্যে প্রথমটাকে বলতেছি হচ্ছে আমি ইলেকশনে জিতি নাই কিন্তু অন্য কেউ হয়তো ইলেকশনে জিতছে এবং সে ট্যাক্সটাকে লো করছে, তো কাজেই সেই ক্ষেত্রে প্রপোজিশনটা আমার ট্রু হওয়ার পসিবিলিটি থাকবে। আর 3 নাম্বার হচ্ছে আমি ইলেকশনে জিতি নাই এবং আমি ট্যাক্সও কমাই নাই। ওকে, তাহলে এটার প্রপোজিশনটা আমার ট্রুই আসবে। কারণ আমি যদি ইলেকশনে না জিতি, এই ক্ষেত্রে এখন আমি চিন্তা করতেছি হচ্ছে যে অন্য কেউ ইলেকশনে জিতে নাই, আমি জিতি নাই, তার মানে ট্যাক্সও কমবে না, কারণ এটা আমার এজেন্ডা ছিল, রাইট? তাহলে সেই ক্ষেত্রে এটার রেজাল্টটা আসবে হচ্ছে ট্রু প্রপোজিশন। বুঝা গেছে এখন? জি স্যার। তাহলে এটা ছিল আমাদের ইমপ্লিকেশন প্রপোজিশন গেল। হ্যাঁ, আমরা তাহলে এখানে 5টা প্রপোজিশন দেখলাম। প্রথমে আমরা নেগেশন দেখছি, যে কোনো প্রপোজিশনের উল্টাটা, এবং এটা একটা মাত্র ভেরিয়েবলের উপরে অ্যাপ্লাই করা হবে। 2 নাম্বার ডেফিনিশনে আমরা কনজাংশন করছি, যে ক্ষেত্রে প্রপোজিশনটা ট্রু হওয়ার জন্য দুইটা প্রপোজিশনই ইন্ডিভিজুয়াল, দুইটা প্রপোজিশনই আমাদের ট্রু হতে হবে। ওইটা অনেকটা অ্যান্ড অপারেশনের মতো। এরপর ডেফিনিশন 3তে আমরা পড়ছি হচ্ছে ডিসজাংশন, যেখানে দুইটা প্রপোজিশনের মধ্যে যে কোনো একটা ট্রু হলেই আমাদের মূল প্রপোজিশনটা ট্রু হয়ে যাবে। 4 নাম্বার ডেফিনিশন হচ্ছে এক্সঅর, যেখানে দুইটা প্রপোজিশনের মধ্যে একটা ট্রু এবং আরেকটা ফলস হলে এরকম বিপরীত কম্বিনেশন যদি হয় তাহলে আমাদের আউটপুটটা ট্রু আসবে। এটা গেল হচ্ছে এক্সঅর অপারেশন। তারপর 5 নাম্বার ডেফিনিশনে আমরা ইমপ্লিকেশন পড়ছি, সেটা হচ্ছে যদি একটা প্রপোজিশন, যেটা হচ্ছে আমার পি, এবং এটা যদি তোমার যদি ট্রু হয় এবং যেটা মানে কিউ যেটা, ওইটা যদি মানে অর্থাৎ পিটা যদি ট্রু হয় তাহলে আমাদের কিউটাও ট্রু হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে স্যাটিসফাই করার জন্য আমাদের এই ট্রুথ টেবলটা আমাদের দেখতে হবে, যেখানে হচ্ছে পিও ট্রু, কিউও ট্রু, সেই ক্ষেত্রে আমাদের প্রপোজিশনটা ট্রু হবে, এন্টায়ার প্রপোজিশনটা। সেটা কিরকম, যে ইফ আই এম ইলেক্টেড দেন আই উইল লোয়ার দ্য ট্যাক্সেস, এই পুরো প্রপোজিশনটা তখন ট্রু হয়ে যাবে। আর আমি যদি বলি যে আমি ইলেকশনে জিতি নাই, হ্যাঁ, অর্থাৎ এটা ফলস, ওকে, কিন্তু ট্যাক্সটা কমছে, তাও কিন্তু আমার প্রপোজিশনটা ট্রু হবে। কারণ আমি না জিতলে কি হবে, অন্য কেউ জিতে ট্যাক্সটাকে কমাইল। আবার যদি এরকম আসে যে আমি জিতি নাই, ট্যাক্সও আমি কমাই নাই, এটাও একটা পসিবিলিটি, এটাও একটা ট্রু প্রপোজিশন। কিন্তু সম্পূর্ণ ভুল হবে যে আমি ইলেকশনে জিতছি বাট আমি ট্যাক্স কমাই নাই, এফ, এটা এফ, তাহলে এটার এন্টায়ার প্রপোজিশনটা হবে হচ্ছে ফলস। তাহলে ইমপ্লিকেশনের ক্ষেত্রে কেবলমাত্র তোমরা মনে রাখবা হচ্ছে একটা কেস ফলস আসবে, সেটা হচ্ছে পিটা হচ্ছে আমার ট্রু, কিউটা হচ্ছে ফলস, তাহলে এন্টায়ার প্রপোজিশনটা ফলস আসবে। শুধুমাত্র এই একটা কেসে প্রপোজিশনটা কাজ করবে না।
আচ্ছা, এবার আসা হচ্ছে এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে এক্সাম্পল, সেটা হচ্ছে পি দিয়ে একটা স্টেটমেন্ট বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে মারিয়া লার্নস ডিসক্রিট ম্যাথমেটিক্স। এটা একটা প্রপোজিশন পি দিয়ে, যে মারিয়া ডিসক্রিট ম্যাথমেটিক্স শিখতেছে। কিউ হচ্ছে মারিয়া উইল ফাইন্ড এ গুড জব। তাহলে এটাকে আমরা যদি পি ইমপ্লাইজ কিউ দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে বলতে পারি, ইংলিশে কিভাবে লিখবো, যে ইফ মারিয়া লার্ন discrete mathematics then মারিয়া উইল ফাইন্ড এ গুড জব। তাহলে এখানে বলতেছে ইফ মারিয়া লার্নস discrete mathematics then she will find a good job। ঠিক আছে, আবার বলা হচ্ছে মারিয়া উইল ফাইন্ড এ গুড জব when she learns discrete mathematics, একই কথা। আবার বলা হচ্ছে ফর মারিয়া টু গেট এ গুড জব ইট ইজ সাফিসিয়েন্ট ফর হার টু লার্ন ডিসক্রিট ম্যাথমেটিক্স। অর্থাৎ ভালো জব পাওয়ার জন্য মারিয়াকে ডিসক্রিট ম্যাথমেটিক্স শেখাটাই সাফিসিয়েন্ট হবে। আবার বলা হচ্ছে মারিয়া উইল ফাইন্ড এ গুড জব আনলেস শি ডাজ নট লার্ন ডিসক্রিট ম্যাথমেটিক্স। ততক্ষণ পর্যন্ত মারিয়া তোমার ভালো জব পাবে না যতক্ষণ পর্যন্ত না সে ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটা করতেছে। তাহলে এই চারোটা ইংলিশ স্টেটমেন্টই বেসিক্যালি পি ইমপ্লাইজ কিউ কে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট একটা প্রপোজিশনাল লজিক। আচ্ছা, এখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে যে আমরা যে প্রপোজিশনাল লজিকের যে ইমপ্লিকেশনটা পড়ছি, এটা তো ইমপ্লিকেশনটা তো হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, তাই না? যে জিনিসটা কি ছিল, যে কন্ডিশন থাকবে তারপর একটা কনসিকুয়েন্স হবে। হ্যাঁ, এখানে এটা বলা আছে, আমি এটা হয়তো মিস করছি, সেটা হচ্ছে প্রথমে কন্ডিশনটাকে আমরা বলবো হচ্ছে হাইপোথিসিস এবং কিউ পোর্শনটাকে বলবো হচ্ছে কনক্লুশন অর কনসিকুয়েন্স। যদি আমাদের হাইপোথিসিসটা ট্রু হয় তাহলে কনক্লুশনটা ট্রু হবে, এরকম আর কি। আচ্ছা, এখন এটা তো গেল হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। যদি আজকে দেশে হরতাল না হয় তাহলে আমি ইউনিভার্সিটি যাব, এটা একটা কি ইমপ্লিকেশন, একটা স্টেটমেন্ট, একটা প্রপোজিশন। পি দিয়ে বোঝানো হচ্ছে আজকে হরতাল না, তাহলে কিউ দিয়ে বোঝাচ্ছে আজকে ইউনিভার্সিটি যাব। তাহলে এই ক্ষেত্রে আমাদের ট্রুথ টেবলটা কিরকম হবে ওইটা আমরা দেখতে পারি। আচ্ছা, এখন আরো কিছু কন্ডিশনাল স্টেটমেন্টের আছে যেগুলোতে শুধু যে এরকম ইমপ্লিকেশন ইউজ হয় তা না, এখানে আমরা কনভার্স ইউজ করতে পারি, কন্ট্রাপজিটিভ ইউজ করতে পারি, ইনভার্স ইউজ করতে পারি। কনভার্সটা কিরকম, সেটা হচ্ছে যে পি ইমপ্লাইজ কিউ, এটা দিয়ে বোঝানো হচ্ছে এটার কনভার্স হচ্ছে কিউ ইমপ্লাইজ পি। ওকে, তারপর হচ্ছে কন্ট্রাপজিটিভ। কন্ট্রাপজিটিভ হচ্ছে পি ইমপ্লাইজ কিউ কে আমরা চাইলে লিখতে পারি হচ্ছে নেগেশন অফ কিউ ইমপ্লাইজ নেগেশন অফ পি। দুইটাকে উল্টা করে দিলাম এবং কিউ পোর্শনটাকে আগে নিয়ে আসলাম, অর্থাৎ নেগেশন অফ কিউ ইমপ্লাইজ নেগেশন অফ পি। আচ্ছা, এবার আসা হচ্ছে ইনভার্স। ইনভার্সটা কিরকম, ইনভার্স হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, এটাকে চাইলে আমরা লিখতে পারি নেগেশন অফ পি ইমপ্লাইজ নেগেশন অফ কিউ। এটা কন্ট্রাপজিটিভের মতোই, বাট এখানে অর্ডারটা ঠিক থাকবে, অর্থাৎ নেগেশন অফ পি ইমপ্লাইজ নেগেশন অফ কিউ। মানে এই কন্ডিশনাল স্টেটমেন্ট গুলোর জন্যও আমরা এগুলো বের করতে পারি। অর্থাৎ আমরা এক ধরনের কন্ডিশনাল স্টেটমেন্টের জন্য করছি, সেটা হচ্ছে ইমপ্লিকেশনটা, কিন্তু চাইলে আমরা কনভার্স, কন্ট্রাপজিটিভ, ইনভার্স এই জাতীয় কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো ব্যবহার করতে পারি। এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, যে স্টেটমেন্টটা কনভার্স, কন্ট্রাপজিটিভ এবং ইনভার্স বের করতে বলছে। এখানে বলা আছে দ্য হোম টিম উইন্স whenever it is raining।
তাহলে ইট ইজ রেইনিং যেটা, এটাকে চাইলে আমরা বলতে পারি হচ্ছে পি, আর এটার কনসিকুয়েন্স হচ্ছে দ্য হোম টিম উইন্স, কিউ। তাহলে আমরা বলতেছি হচ্ছে ইফ ইট ইজ রেইনিং দেন দ্য হোম টিম উইল উইন টুডে। তাহলে এখানে এটা এভাবে বলা হয়েছে। এখন এটা কনভার্সটা কিরকম হবে, যে ইফ দ্য হোম টিম উইন্স দেন ইট ইজ রেইনিং। তার মানে আমরা কি বলতেছি, এটাকে আমরা কনভার্সটা বলতেছি হচ্ছে কিউ implies P. If it is, if the home team wins, then it is raining. কন্ট্রাপজিটিভ কোনটা, সেটা হচ্ছে কন্ট্রাপজিটিভ। আমরা দেখে আসছি যে P implies Q কে আমরা লিখতে পারি যে নেগেশন অফ Q implies নেগেশন অফ P। তাহলে আমরা কিভাবে লিখবো নেগেশন অফ কিউ ইমপ্লাইজ নেগেশন অফ পি টাকে কিভাবে লিখবো, আমরা লিখবো হচ্ছে যে if the home team does not win today then it is not raining। এটা হচ্ছে কন্ট্রাপজিটিভ। আর ইনভার্সটা হচ্ছে কিরকম, ইনভার্সটা হচ্ছে যে সরি ইনভার্সটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ কে আমরা ইনভার্স করে লিখতে পারি নেগেশন অফ পি ইমপ্লাইজ নেগেশন অফ কিউ। অর্থাৎ কন্ট্রাপজিটিভ এবং ইনভার্স এই দুটো জিনিস অনেকটা সেম, অনলি ডিফারেন্স হচ্ছে পি এবং কিউ এর অর্ডারটা, আদারওয়াইজ বাকি সবই আগের মতো। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার ইনভার্স। তাহলে ইনভার্সের উদাহরণটা যদি আমরা সেট করি, যে ইনভার্সের উদাহরণ হচ্ছে পি ইমপ্লাইজ কিউ কে আমরা লিখতে পারি যে নেগেশন অফ পি ইমপ্লাইজ নেগেশন অফ কিউ। তাহলে আমরা কিভাবে লিখতে পারি ইনভার্সটা, যে ইফ ইট ইজ নট রেইনিং দেন দ্য হোম টিম ডাজ নট উইন। এটা হচ্ছে আমাদের ইনভার্সটা। ওকে, তাহলে এইভাবে আমরা কনভার্স, কন্ট্রাপজিটিভ এবং ইনভার্স এই তিনটা জিনিস আমরা বের করব। এখন আরেকটা স্টেটমেন্ট আমাদেরকে ডেফিনিশন দেখতে হবে, সেটা হচ্ছে বাই কন্ডিশনাল স্টেটমেন্টের জন্য। একটু আগে আমরা ইমপ্লিকেশন বা কন্ডিশনাল স্টেটমেন্ট দেখছি পি ইমপ্লাইজ কিউ। এখন আমরা দেখব হচ্ছে বাই কন্ডিশনাল স্টেটমেন্ট। এটা কিরকম, এটা হচ্ছে এমন একটা প্রপোজিশন যেটা বলা হচ্ছে পি ট্রু হবে ইফ অ্যান্ড অনলি ইফ কিউ। তাহলে বোঝা যাচ্ছে the biconditional statement P bidirectional Q is true when P and Q have the same truth values and is false otherwise। তার মানে বোঝানো হচ্ছে যে এখানে আমাদের দুইটা ভেরিয়েবল দেওয়া আছে P এবং Q। যদি এরকম হয় যে দুইটাই ট্রু অথবা দুইটাই যদি ফলস হয়, তাহলেই হচ্ছে আমাদের মানে প্রপোজিশনটা ট্রু হবে। আর মাঝখানে দুইটা হচ্ছে যে মানে পিটা হচ্ছে আমাদের ট্রু, কিউ হচ্ছে ফলস, অথবা পিটা হচ্ছে আমাদের ফলস, কিউটা হচ্ছে ট্রু, তখন আমাদের প্রপোজিশন গুলো এফ এফ আসবে। ওকে, তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ, এইভাবে আমরা জিনিসটাকে রিপ্রেজেন্ট করব যে ইফ অ্যান্ড অনলি ইফ তোমার পি এন্ড কিউ হ্যাজ দ্য সেম ট্রুথ ভ্যালুস, তখনই আমরা এটাকে বাই ডাইরেকশনাল প্রপোজিশন বলতে পারবো। ওকে, তাহলে এখানে আমরা দেখে নিলাম সেটা হচ্ছে যে প্রপোজিশনটা তোমার যখন ট্রু হবে, দুইটাই যদি ট্রু হয় তাহলে বাই ডাইরেকশনালের ক্ষেত্রে ট্রু পাবো, দুইটাই যদি ফলস হয় বাই ডাইরেকশনালের ক্ষেত্রে আমরা ট্রু পাবো। আর দুইটা যখন ডিফারেন্ট ডিফারেন্ট হয় তখনই আমরা বাই ডাইরেকশনালটাকে ট্রু বলে ফেলবো, সরি ফলস বলে ফেলবো। এটা হচ্ছে আমাদের বাই কন্ডিশনাল প্রপোজিশন। এই জিনিসগুলো তোমাদের কাছে একটু কনফিউজিং লাগতে পারে, তোমরা
ক্লাস শেষ করার পরে স্লাইডটা আবার একটু রিডিং দিও, তাহলে বুঝতে পারবে। এখানে মূলত আমাদের আমরা তো আমরা হচ্ছে তোমার নেগেশন, অ্যান্ড এবং অর, এই তিনটা আমরা মোটামুটি ভালো করেই জানি। আমাদের পঞ্চম আমাদের ফোর্থ যেটা, সেটা হচ্ছে যে আমাদের ফোর্থটা ছিল হচ্ছে এক্সক্লুসিভ অর, এটাও আমরা কোনো কনফিউশন নাই। 5 নাম্বার এবং 6 নাম্বারটা একটু টাফ আছে, এগুলো হচ্ছে ইমপ্লিকেশন, অর্থাৎ একটা আরেকটাকে কিভাবে তোমার মানে প্রভাব করতেছে আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমরা ইমপ্লিকেশন দিয়ে আমরা প্রথমটা ক্রস করছি। যদি এরকম হয় যে মারিয়া যদি ভালো করে পড়াশোনা করে, তাহলেই সে আহ, একটা ভালো চাকরি পাবে। মারিয়া যদি ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটা পড়ে, তাহলে সে চাকরি পাবে। তাহলে এটা আমরা বলবো হচ্ছে পি ইমপ্লাইজ কিউ দিয়ে, এটা আমরা বলবো হচ্ছে পি ইমপ্লাইজ কিউ দিয়ে। আর বাইডাইরেকশনাল এর ক্ষেত্রে আমরা দেখতেছি হচ্ছে যে বাইডাইরেকশনালটা তখনই ট্রু হবে যখন দুইটা প্রপোজিশনেরই সেম ট্রুথ ভ্যালু থাকবে, অর্থাৎ ট্রুথ ট্রুথ ট্রুথ, ফলস ফলস ট্রুথ। আর বাকিগুলো যখন একটা আরেকটা থেকে ডিফারেন্ট আচরণ করবে, তখনই আমরা এটাকে ফলস বলবো। ওকে, এটা হচ্ছে আমাদের বাইডাইরেকশনাল প্রপোজিশন। এখন আমরা চাইলে এই প্রপোজিশনাল লজিক গুলোকে আমরা কম্পাউন্ড প্রপোজিশনে চাইলে আমরা মানে কনভার্ট করতে পারি। এটা কিরকম? এখানে দেওয়া আছে হচ্ছে একটা এক্সপ্রেশন দেওয়া আছে যে পি ইন তোমার কনজাংশন ডিসজাংশন অফ নেগেশন পি ইমপ্লাইজ পি ডিসজাংশন অফ কনজাংশন অফ কিউ। তাহলে এগুলোকে আমরা আলাদা আলাদা করে যদি মেজার করি, পি কিউ দেওয়া আছে, তাদের ট্রুথ ভ্যালু দেওয়া আছে, এটা তো আমরা জানি, বুঝতেছি দেখে। এখন এটাকে যদি আমরা আগে ডিফাইন করতে চাই যে নেগেশন কিউ, তখন জাস্ট এগুলাকে আমরা উল্টাই দিলাম। এবার এই জিনিসটার সাথে আমরা পি কে আমরা কনজাংশন করব, পি ইউনিয়ন নেগেশন অফ কিউ করলে পরে তখন দেখা যাচ্ছে ট্রু ফলস এর জন্য ট্রু আসবে, যে কোনো একটা হলেই হয়। ট্রু ট্রু এর জন্য তোমার ট্রু এবং ট্রু এর জন্য ট্রু আসতেছে, ফলস এবং ফলস এর জন্য ফলস আসবে, অর্থাৎ একটাও ট্রু না। ফলস এবং ট্রু এর জন্য ট্রু আসবে। কনজাংশনের ক্ষেত্রে ডিসজাংশনের ক্ষেত্রে আমরা দেখছি হচ্ছে যে কোনো একটা কোয়ান্টিটি যদি ট্রু হয়, তাহলে ওভারঅল আমাদের প্রপোজিশনটা ট্রু হয়ে যাবে। যদি দুইটা প্রপোজিশনই যদি ফলস হয়, তাহলে আমাদের ডিসজাংশনটা ফলস হয়ে যাবে। তো সিমিলারলি আমরা এখানে পি কনজাংশন অফ কিউটা আমরা দেখতে পারি, এবং এটাকে আমরা মূল ফর্মুলাতে যদি আমরা প্রকাশ করি, তাহলে আমরা এখানে ইমপ্লিকেশন অপারেশনটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের কিভাবে আমরা সিম্পল সিম্পল প্রপোজিশন থেকে কম্পাউন্ড প্রপোজিশন বিল্ড করা যায়, ওইটা এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, এখানে এখন লজিক্যাল অপারেটর গুলোর প্রেসিডেন্স সম্পর্কে বলা হয়েছে। প্রেসিডেন্স মানে তোমরা জানো কিনা আমি ঠিক শিওর না, সেটা হচ্ছে যে একটা এক্সপ্রেশনের মধ্যে, যেমন মনে করো এটা একটা এক্সপ্রেশন, যে সাপোজ পি in injunction of negation of q implies p disjunction of তোমার q। হ্যাঁ, তাহলে এইরকম যদি আমরা দেখি কোনো একটা জাস্ট র্যান্ডম একটা এক্সপ্রেশন, এগুলাকে আমরা এই কিভাবে আমরা তোমার প্রেসিডেন্সের মধ্যে ফেলবো। যেমন দেখা যাচ্ছে নেগেশনটা সবসময় আগেই হবে, নেগেশনের প্রেসিডেন্স হচ্ছে 1 নাম্বার প্রেসিডেন্স।
তারপরে হচ্ছে অর গেটের প্রেসিডেন্স, সরি অ্যান্ড গেটের এটা হচ্ছে 2, তারপর অর গেটের, তারপর হচ্ছে ইমপ্লিকেশন, তারপর হচ্ছে তোমার বাই ডাইরেকশনাল। এই অপারেটর গুলোকে আমরা প্রেসিডেন্স অনুযায়ী ভাগ করতে পারি। ওকে, এটা ছিল আমাদের লজিক্যাল অপারেটর গুলোর প্রেসিডেন্স। আচ্ছা, এখন এতটুকু পর্যন্ত আমরা যেগুলো পড়ছি, এখানে যতগুলো ট্রুথ টেবল আমরা ড্র করছি, সবগুলোতেই কিন্তু আমাদের ভ্যালু হচ্ছে ট্রু অথবা ফলস, ইদার ট্রু অথবা ইদার ফলস। তাহলে এখন আমরা যদি এটাকে মানে যদি অন্যভাবে করতে চাই, যেমন বিট অপারেশন দিয়ে, তাহলে আমরা পারবো কিনা? তো বিট হচ্ছে 0 এবং 1 দ্বারা গঠিত কতগুলো মানে সংখ্যা। তাহলে মনে করো এখানে বলা হচ্ছে যে এখানে তোমার এক্স এবং ওয়াই দেওয়া আছে এবং এদের 0 এবং 1 ভ্যালুগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, আমি একটু একটা মিনিট একটু, হ্যাঁ, একটা জাস্ট 1 মিনিট। আচ্ছা, সরি, হ্যাঁ। তো এখানে আমরা জাস্ট ট্রুথ ভ্যালুগুলোকে 0 এবং 1 দিয়ে রিপ্লেস করতেছি আর কি। এটা হচ্ছে আমাদের মানে বিট অপারেশনস বলবো আর কি। মানে জাস্ট আমরা এর আগ পর্যন্ত আমরা যেগুলো দেখছি আমাদের ট্রুথ টেবিলগুলোতে, ওইখানে তো আমরা মানে আমাদের যে প্রপোজিশনাল ভেরিয়েবল যেগুলো ছিল ওগুলোকে আমরা ট্রু এবং ফলস এইভাবে রিপ্রেজেন্ট করছি। তো জাস্ট এখানে বিট অপারেশনসে আমরা ট্রু গুলোকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করব আর ফলস গুলোকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে 0 এবং 1 দিয়ে আমরা বিট অপারেশনস গুলো যদি চালাই, তাহলে এখানে জাস্ট একই জিনিস আমরা এখানে অর অপারেশন চালাইছি, এন্ড অপারেশন চালাইছি আর এক্সক্লুসিভ অর চালাইছি। ঠিক আছে? এখানে জাস্ট আমরা ফলস এর জায়গায় আমরা এখানে 0 বসাইছি আর এখানে ট্রু এর জায়গায় 1 বসাইছি। ঠিক আছে? এটা ছিল আমাদের বিট অপারেশনস এর টেবিল আর কি। তো এখানে এটা হচ্ছে আমাদের ডিসজাংশনটা, অর্থাৎ অর অপারেশন। এটা হচ্ছে কনজাংশন এন্ড অপারেশন, আর এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অর। তাহলে এক্স এবং ওয়াই এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা এখানে ডিসজাংশন বা অর অপারেশনটা চালাচ্ছি, কনজাংশন চালাচ্ছি, এক্সক্লুসিভ অর চালাচ্ছি। তো আমরা জানি হচ্ছে এখানে অর অপারেশনের ক্ষেত্রে যে কোনো একটা যদি 1 পাওয়া যায়, তাহলে রেজাল্টিং আমার যে আউটপুটটা এগুলো 1 আসবে। আর এন্ড এর ক্ষেত্রে দুইটাই যদি 1 থাকে তাহলেই কেবলমাত্র আউটপুটটা 1 আসবে। আর এক্সক্লুসিভ অর এর ক্ষেত্রে এই ধরনের কম্বিনেশন 0 1 অথবা 1 0, অর্থাৎ প্রপোজিশনাল ভেরিয়েবল গুলো একটা আরেকটা থেকে উল্টা, সেই কম্বিনেশনের জন্য আমাদের রেজাল্টটা 1 আসবে। এটা ছিল আমাদের এক্সক্লুসিভ অর। তো এখানে একটা তোমার ডেফিনিশন দেওয়া আছে, সেটা হচ্ছে বিট স্ট্রিং। বিট স্ট্রিং এর একটা ডেফিনিশন দেওয়া আছে, এটা বলতেছে হচ্ছে a bit string is a sequence of 0 or more bits. The length of this string is the number of bits in the string. তাহলে মনে করো এখানে একটা বিট স্ট্রিং দেওয়া আছে, এটা হচ্ছে 0 এবং 1 দ্বারা গঠিত একটা সিকোয়েন্স অফ বিট, তাই না? এটার লেন্থ কত হবে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এটার লেন্থ হচ্ছে 10 বিটস। অর্থাৎ এই সিকোয়েন্সে বা এই বিট স্ট্রিং এ, স্ট্রিং মানে হচ্ছে সিকোয়েন্স অফ বিট বুঝায় না? তো এখানে আমরা এখানে বলতেছি হচ্ছে 0 এবং মোর বিটস। ডেফিনেটলি এটা 0 থেকে তো বেশি হবে। তো এটা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের একটা বিট সিকোয়েন্স বা বিট স্ট্রিং। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে বলতেছে হচ্ছে দুইটা বিট সিকোয়েন্স আছে, এদের বিট ওয়াইজ অর বিট ওয়াইজ এন্ড বিট ওয়াইজ এক্সঅর বের করতে বলছে। তাহলে আমরা ইজিলি চাইলে এটা করতে পারি, বিট বিট হিসাব করব আর কি, তাই না? তাহলে এখানে বিট ওয়াইজ হিসাব করব। আমরা যদি অর অপারেশন করতে চাই, তাহলে এটা ছিল আমাদের 0 এবং 1 এর মধ্যে আমরা জানি হচ্ছে যে কোনো একটা যদি 1 হয়
তাহলে অর এর জন্য 1 পাওয়া যায়। তাহলে এইভাবে আমরা ওই ট্রুথ টেবল দেখে দেখে আমরা বিটওয়াইজ অর, বিটওয়াইজ এন্ড এবং বিটওয়াইজ এক্সঅর বের করতে পারি। তো আমরা যদি একটু বিটওয়াইজ এক্সঅরটা যদি দেখি, তাহলে আমরা জানি হচ্ছে 0 এবং 1 অথবা 1 এবং 0 এই কম্বিনেশনের জন্য এক্সক্লুসিভ অর এর আউটপুট 1 আসে। তাহলে এই 0 1 এর জন্য এখানে 1 পাওয়া গেছে, 1 0 এটার জন্য 1 পাওয়া গেছে, তারপর হচ্ছে 1 1 এটার জন্য 0 আসবে, কারণ আমরা জানি হচ্ছে XOR এর ক্ষেত্রে 0 0 অথবা 1 1 পেলে রেজাল্ট আসে হচ্ছে 0। তারপর 0 1 এর জন্য 1 পাওয়া গেছে, 1 1 এর জন্য 0, 1 0 এর জন্য 1। এইভাবে আমরা প্রত্যেকটা বিট ওয়াইজ আমরা হিসাব করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছিল আমাদের বিটওয়াইজ প্রপোজিশনাল লজিক। অর্থাৎ এর আগের যে এক্সাম্পল গুলো আমরা দেখছিলাম সেখানে ছিল হচ্ছে আমাদের নর্মাল প্রপোজিশনাল লজিক, যেখানে প্রপোজিশনাল ভেরিয়েবল গুলোর ভ্যালু ছিল হচ্ছে ট্রু অথবা ফলস, যেগুলো বিটওয়াইজ অপারেশনে আমরা 0 এবং 1 দ্বারা রিপ্লেস করছি। ওকে, তো আজকে লেকচারে আমরা মূলত প্রপোজিশনাল লজিক সম্পর্কে জানলাম, যেখানে হচ্ছে আমরা এক একটা স্টেটমেন্টকে এক একটা ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাই না? এবং আমরা নেগেশন সম্পর্কে জানছি, তারপর হচ্ছে ডিসজাংশন, কনজাংশন, হ্যাঁ, এক্সক্লুসিভ অর, তারপরে আমরা দুইটা জিনিস জানলাম, একটা হচ্ছে ইমপ্লিকেশন আর আরেকটা হচ্ছে বাই ডাইরেকশনাল। ঠিক আছে, তোমরা এই দুইটা মানে সম্পর্কে তোমরা কনফিউশন যাতে না হয় আর কি, হ্যাঁ, যে এখানে আমরা জানি হচ্ছে ইমপ্লিকেশনের ক্ষেত্রে প্রপোজিশনটা তখনই ফলস হবে যদি পিটা ট্রু হয় এবং কিউ যদি ফলস হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে যখন কিনা আমাদের পিটা যদি ট্রু হয় এবং কিউ যদি ফলস হয়, তখনই কেবলমাত্র ইমপ্লিকেশনটা ফলস হবে, অর্থাৎ এই কন্ডিশনটার ক্ষেত্রে। আর বাকি সবগুলোর জন্য ইমপ্লিকেশনটা ট্রু হবে, এটা মাথায় রাখবা। আর বাই ডাইরেকশনালের ক্ষেত্রে কি হচ্ছে, বাই ডাইরেকশনালের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাইছি সেটা হচ্ছে আমাদের স্টেটমেন্টটা তখনই ট্রু হবে যদি পি এবং কিউ দুইটারই সেম ভ্যালু থাকে, অর্থাৎ ট্রু ট্রু অথবা ফলস ফলস। এগুলার ক্ষেত্রে বাই ডাইরেকশনাল প্রপোজিশনটা ট্রু হয় আর বাকিগুলার ক্ষেত্রে ফলস হবে। যেমন যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি না, যেখানে আমরা দেখছি যে এখানে যদি আমাদের দুইটা প্রপোজিশনই যদি একই রকম হয় তখনই আমাদের প্রপোজিশনটা ট্রু হবে, বাকিগুলো ফলস। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করি। কারো কোনো কোয়েশ্চেন আছে, বুঝতে কোনো অসুবিধা হয়েছে বা কিছু? কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হয়েছে এরকম কিছু আছে? স্যার ক্লাস রেকর্ডিংটা দিয়ে দিলে হ্যাঁ, ক্লাস রেকর্ডিংটা দিয়ে দেওয়া হবে। তো এমনি তোমাদের কারো কোনো কনসেপ্টে কোনো অসুবিধা আছে বুঝতে, ইমপ্লিকেশন বা বাই ডাইরেকশনাল এগুলো বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তো তাহলে আজকে ক্লাসটা আমি এখানেই শেষ